ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। তো এই চ্যানেলের প্লেলিস্টে তোমরা সমস্ত ক্লাস পেয়ে যাবে। মধ্যকালীন ভারতের ইতিহাসের প্লেলিস্ট আমি নিচে ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নাও যারা দেখোনি। আর আমার সেকেন্ড চ্যানেল দ্য জিকে একাডেমি 2.0 যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এখানে আমি নতুন নতুন ভিডিও দেওয়া কন্টিনিউ করছি। আনএকাডেমিতে আমার ফ্রি লাইভ ক্লাসে অ্যাটেন্ড করো। আমার ফ্রি লাইভ ক্লাসগুলো, যে ক্লাসগুলো আমি এখানে ইউটিউবে পড়াচ্ছি সেইগুলোর ওপরে, সেই টপিকগুলোর ওপরে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এখানে করাচ্ছি আনএকাডেমিতে ফ্রিতে। আর তোমরা নেক্সট মান্থ থেকে এখানে পলিটির ওপর চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ শুরু করবো, সেই ক্লাসগুলো তোমরা করতে পারবে। তো অবশ্যই আনএকাডেমিতে আমাকে ফলো করো, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। এবং যদি তোমরা ফার্স্ট টাইম অ্যাকাউন্ট করো, এখানে একটা কোড চাওয়া হবে তোমাদের কাছ থেকে, তো এই কোডটা অবশ্যই দেবে GK10। এই কোডটা দিলে তোমরা এই ফ্রি ক্লাসগুলো করতে পারবে। আগের ক্লাসগুলো অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো দেখে নাও, সেগুলো দেখতে পারবে। এছাড়াও নতুন যে ক্লাসগুলো আগামী দিনে আসছে সেই লাইভ ক্লাসগুলোতে অবশ্যই আসো। তোমরা সকলে এলে আমার এই ক্লাসগুলো নিতে ভালো লাগবে। তো আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করে অবশ্যই ক্লাসগুলো করো। আগামী 27 তারিখ রবিবার সকাল 11টার সময় আনএকাডেমিতে একটা ফ্রি মক টেস্ট নেওয়া হচ্ছে WBCS পরীক্ষার জন্য। এটা যে কেউ দিতে পারবে, কোনো সাবস্ক্রিপশন নিতে হবে না। তার সাথে সাথে তোমরা যদি র্যাঙ্ক করো তাহলে কিছু প্রাইজ জিততে পারো। GK10 কোডটা ইউজ করো, তোমাদের এখানে এনরোল করতে হবে পরীক্ষাটার জন্য। তো GK10 কোডটা ইউজ করে তোমরা এখানে এনরোল করে পরীক্ষাটা অবশ্যই দাও, এবং তোমাদের WBCS পরীক্ষার প্রস্তুতি এখান থেকে এই ফ্রি টেস্টের মাধ্যমে হবে। কারণ এই কোশ্চেনগুলো খুব ভালো কোশ্চেন হয়, তোমরা সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন যদি নিতে চাও তাহলে একটু একটা জিনিস নোট করো যে আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশনের প্রাইস কিছুদিনের মধ্যে বৃদ্ধি পেতে চলেছে। তো তোমরা যদি এখনই সাবস্ক্রিপশন নিয়ে নাও তোমাদের কিছু টাকা বেঁচে যাবে, এবং GK10 কোড ইউজ করলে তোমাদের আরো 10% ডিসকাউন্ট এখানে পেয়ে যাবে তোমরা। তো যদি সাবস্ক্রিপশন নিতে চাও, যারা মনে করছো সাবস্ক্রিপশন নেবে তারা এখনই নিয়ে নাও। এছাড়াও অন্যান্য যে সেকশনগুলো রয়েছে আনএকাডেমির WBPSC বাদ দিয়ে, যেমন ওয়েস্ট বেঙ্গল ব্যাংকিং, ওয়েস্ট বেঙ্গল SSC রেলওয়ে এবং জেনারেল কম্বাইন্ড এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই সেকশনগুলোতে একটা দারুণ অফার দেওয়া হচ্ছে 20%-এর সঙ্গে 10% ডিসকাউন্ট। এটাও তোমরা পাবে GK10 কোড ইউজ করলে, এবং এই প্রাইসে তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো। যদি এই পরীক্ষাগুলোর প্রস্তুতি নাও তাহলে তোমরা এখনই সাবস্ক্রিপশন নিয়ে নাও। কম প্রাইসে ওয়ার্ল্ড ক্লাস পশ্চিমবঙ্গের বেস্ট এডুকেটররা এখানে পড়াচ্ছেন, তোমরা তাদের থেকে পড়তে পারবে। আগমন ব্যাচ, যেটা WBCS 2023 পরীক্ষার প্রস্তুতির জন্য ব্যাচ নাম্বার 4, এটা শুরু হয়ে গেছে 23 তারিখ থেকে। এখনই সাবস্ক্রিপশন নিয়ে একদম বেসিক থেকে প্রিলিমস মেন্স সমস্ত পরীক্ষার জন্য বেস্ট এডুকেশন তোমরা পেতে পারো। আনএকাডেমি তোমাদের বেস্ট এডুকেশনের ব্যবস্থা করছে, এবং পশ্চিমবঙ্গের যারা টপ এডুকেটার, সব থেকে ভালো এডুকেটার, তাদেরকেই নিয়ে আসা হচ্ছে এই প্ল্যাটফর্মে। তাদের কাছ থেকে তোমরা তোমাদের প্রস্তুতি আরো সুন্দরভাবে বাড়িতে বসে করতে পারবে। আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশনের মেন ফিচার যেগুলো, সেটা হচ্ছে তোমাদের ফেভারিট এডুকেটারদের কাছ থেকে তোমরা পড়তে পারবে। তোমাদের যার কাছ থেকে পড়তে ভালো লাগে সেই সমস্ত টিচারদেরকে তোমরা নিজেরাই চুজ করতে পারবে। সম্পূর্ণ পরীক্ষার প্রস্তুতি তোমরা একটাই প্ল্যাটফর্মে পেয়ে যাচ্ছ। নিয়মিত ডাউট ক্লিয়ার করা হবে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে যে কোনো সময় তোমরা জিজ্ঞেস করতে পারো। এছাড়াও সম্পূর্ণ সিলেবাস কভারেজ, প্রিলিমস থেকে শুরু করে ইন্টারভিউ অব্দি সমস্ত প্রস্তুতি দেওয়া হবে। টেস্ট সিরিজ, সাপ্তাহিক মক টেস্ট, এইগুলোর হিউজ পরিমাণে তোমরা দিতে পারবে। তো একটাই সাবস্ক্রিপশনে বাড়িতে বসে একটা ইনস্টিটিউটের মতো তোমরা পড়াশোনা করতে পারো, এবং তার সঙ্গে GK10 কোডটা মাথায় রেখো। যদি কোনো সাবস্ক্রিপশন নিতে চাও তাহলে যে কোনো জায়গাতে GK10 কোডটা ইউজ করলে 10% ডিসকাউন্ট পাবে। তো এখনই সাবস্ক্রিপশন নিয়ে নাও এবং তোমাদের পড়াশোনা আরো সুন্দরভাবে বাড়িতে বসে করা শুরু করে দাও। এবার কুতুবুদ্দিন আইবক যখন মারা যান তখন তিনি ইনি সিংহাসনে বসেন আরাম শাহ, কিন্তু বেশি দিন রাজত্ব করতে পারছে না। একদমই অযোগ্য একজন শাসক ছিল, নামের মতোই আরাম প্রিয় একজন শাসক ছিল আরাম শাহ। তো যখন ইনি সিংহাসনে বসেন তখন তুর্ক যারা আমির ওমরাহ ছিল তারা প্রত্যেকে বিদ্রোহ করে, এর শাসনের মধ্যে আমরা থাকবো না। তো 8 মাস মাত্র শাসন করেন, এবং এই সময়তে বাদায়ুর যিনি গভর্নর ছিলেন ইলতুৎমিশ, তাকে ডেকে আনা হয়। ইলতুৎমিশ এসে আরাম শাহকে সরিয়ে দিয়ে দিল্লির সুলতান হয়ে যান। তো ইলতুৎমিশ আরাম শাহকে হত্যা করে দেন এবং শামসুদ্দিন নাম নেন, দিয়ে সুলতান হিসাবে দিল্লির সিংহাসন দখল করেন। দিল্লি বলতে তখনও পর্যন্ত রাজধানী কোথায়, তখনও পর্যন্ত লাহোরেই রাজধানী। ইনি এসে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করবেন, মানে ওয়ান টাইপ অফ, এখন তিনি সুলতান হলেন। শামসুদ্দিন ইলতুৎমিশ নামে ইনি সেই জন্য পরিচিত। 1210 থেকে 1236 অব্দি ইনি শাসন করেন। ইলবাড়ি অলরেডি আলোচনা করলাম, ইলবাড়ি তুর্ক ছিলেন ইনি, একটা ট্রাইব। তো সেই কারণে এইখান থেকে শুরু হচ্ছে ইলবাড়ি তুর্ক ডাইনেস্টি। আর ইনিও একজন দাস ছিলেন। ইনি বলা হয় যে এর ভাইরা, সৎ ভাইরা এনাকে বিক্রি করে দিয়েছিল
আইবকের কাছে কুতুবুদ্দিন আইবক একে কিনে নেন কৃতদাস হিসেবে, এবং ইনি একজন ট্যালেন্টেড ব্যক্তি ছিলেন, এবং যেরকম ভাবে বললাম যে মামলুকদের যেভাবে ট্রেনিং দেওয়া হতো এটাকে ট্রেনিং দেওয়া হয়। ফাইনালি তিনি তাকে তার মেয়ের সঙ্গে বিয়েও দিয়ে দেন, অর্থাৎ কুতুবুদ্দিন আইবক তার মেয়ের সঙ্গে বিয়ে দেন, জামাই বানিয়ে দেন। তো এইভাবে তার উত্থান শুরু হয়। এবং একটু আগেই যেটা বলে শুরু করেছি, এনাকে বলা হয় ভারতের দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বা সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা। অবশ্যই কেন সেটা বুঝতে পেরেছো এতক্ষণে আশা করছি, তাই জন্যই ওখানে বলে এলাম। এবার ইনি যে পদটা দিয়ে তার কাজ শুরু করেন সেটা হচ্ছে সারি জান্ডার। এই শব্দটার অর্থ হচ্ছে রাজার সেনাবাহিনী, রাজার দেহরক্ষী। সেইভাবে তিনি শুরু করছেন এবং বাদায়ুনের গভর্নর হিসেবে তিনি উত্তীর্ণ হন। ফাইনালি সেখান থেকে তিনি সুলতান হয়ে যাচ্ছেন। বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গার তিনি গভর্নর হিসেবে কাজ করেছিলেন। ফাইনালি তিনি বাদায়ুন বলে যে জায়গাটা, বাদায়ু, সেই জায়গাটার গভর্নর হন এবং সেখান থেকেই তিনি এসে শাসনভার গ্রহণ করছেন। প্রথম কাজ যেটা তিনি করছেন, এসে লাহোর থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর। দিল্লিতে রাজধানী স্থানান্তর অলরেডি হওয়ারই ছিল। বেসিক্যালি দিল্লি থেকেই শাসন হতো, লাহোরটাকে রাজধানী বানানো হয়েছিল, তার কারণ হচ্ছে ওদিক থেকে আক্রমণ প্রতিহত করার জন্য। ইনি এসে দিল্লিতে স্থানান্তরিত করেন। ইনি যখন সিংহাসনে বসেন, এগেন এনার সামনে একাধিক চ্যালেঞ্জ আসতে থাকে। এগেন সেই আগের যারা চ্যালেঞ্জ ছিল, ইলদৌজ এবং কুবাচা, এই দুজন কুতুবুদ্দিনের সামনেও চ্যালেঞ্জ ছিল, ইলতুৎমিশের সামনেও চ্যালেঞ্জ। যখনই কুতুবুদ্দিন মারা যাচ্ছে তখন দেখছে যে আরে এটা তো ভালো সুযোগ, এবার আবার বিদ্রোহ করা যেতে পারে। অন্য ইলদুজ এই ব্যক্তিটি কুতুবুদ্দিনের কাছে হেরে পালিয়ে গেছিল, সেখান থেকে পালাতে পালাতে আবার শক্তি সংগ্রহ করে প্রথমে যায় কোথায়, যায় হচ্ছে গজনিতে। গজনিতে গিয়ে একটা ছোট সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। কিন্তু গজনি শাসন করে তার মজা আসছিল না, সে ভাবছে যে চলো এবার দিল্লি যেতে হবে। অন্যদিকে কুবাচা কে ছিল, হচ্ছে কুতুবুদ্দিন আইবকের বোনের হাজবেন্ড ছিল, তার সম্পর্ক ছিল কুতুবুদ্দিন আইবকের সঙ্গে। কুতুবুদ্দিন আইবকের পুত্রকে মেরে ইলতুৎমিশ সিংহাসনে বসেছে। এইটা দেখে কুবাচা বলছে না, আমার যারা বংশধর তাকে হত্যা করা হচ্ছে, আমার যাদের রিলেটিভ ছিল তাদেরকে হত্যা করা, চলো তোমার বিরুদ্ধে যুদ্ধ হবে, তোমার বিরুদ্ধে বিদ্রোহ। তো মুলতানের শাসক কুবাচা এই সময় বিদ্রোহ করেন। এছাড়া রাজপুতরা বিদ্রোহ করবে, সেটাই যাচ্ছি। তার আগে যারা দিল্লির আমির উমরাহ যারা ছিল তারা নিজেরাই বিদ্রোহ করতে শুরু করে। তারা বলে যে তুমি তো কে, তুমি একজন দাস, তুমি কোনো শাসক হওয়ার মতো যোগ্য নও। ইলতুৎমিশ একজন দাসই ছিলেন কুতুবুদ্দিন আইবকের, যদিও তাকে বিবাহ দেওয়া হয়েছিল ইত্যাদি, সেসব আলাদা, কিন্তু প্র্যাকটিক্যালি একজন দাস ছিলেন। তো সেই তারা বিদ্রোহ করতে শুরু করে। তো এখান থেকে একটা টার্ম ইম্পর্টেন্ট, এনাকে বলা হয় দাসের দাস। কেন দাসের দাস বলা হয়? কারণ কুতুবুদ্দিন আইবক একজন দাস ছিলেন, তার দাস হচ্ছেন আবার ইলতুৎমিশ, সেই জন্য এনাকে দাসের দাসও বলা হয়। যাই হোক, এই দাস হওয়ার কারণে তার উপর আমির উমরাহরা বিদ্রোহ করে। অন্যদিকে গোয়ালিয়র, কালিঞ্জর এই দুটো জায়গায় রাজপুতদের আন্ডারে ছিল, তারা দুজনেই স্বাধীন হয়ে যায় এই সময় যখনই কুতুবুদ্দিন মারা যায়। সেই সঙ্গে জালোর, রণথম্বর এরাও প্রত্যেকে বিদ্রোহে অংশগ্রহণ করে। তারা একটা জোট তৈরি করতে শুরু করে এবং এই জোটটা সাংঘাতিক হতে চলেছিল। রাজপুতরা যদি এই সময় জোট তৈরি করত তাহলে মোটামুটি এখানেই এই বংশ শেষ হয়ে যেত, কিন্তু সেটা আলটিমেটলি হয়নি। যাই হোক, এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটাতে এই সময় সাম্রাজ্য বিস্তার ছিল। যখন কুতুবুদ্দিন আইবক ছিল, যতদিন তিনি ছিলেন ততদিন অব্দি এইটুকু অংশ, যতটা আমি মার্ক করলাম, সেইটুকু অংশ ছিল হচ্ছে দাস বংশের। যখন ইলতুৎমিশ সিংহাসনে বসছে, সমস্ত যে তার চ্যালেঞ্জ সেগুলো থেকে তিনি মুক্ত হচ্ছেন বা সবাইকে হারিয়ে দিচ্ছেন, তখন তার সাম্রাজ্য এত বড় হয়ে যাচ্ছে। তো তার চ্যালেঞ্জগুলো বুঝে নাও কারা কারা ছিল, কারণ এদের সঙ্গে যুদ্ধ আমরা দেখব। প্রথম হচ্ছে ইলদুজ, সেকেন্ড হচ্ছে কুবাচা, থার্ড হচ্ছে আমির উমরাহরা দিল্লির, ফোর্থ হচ্ছে বাংলা এবং বিহারের এই সময় যিনি শাসক তার নাম হচ্ছে আলী মার্দান। এই ব্যক্তি আবার কোত্থেকে উড়ে এলো? মনে আছে আমরা যখন বাংলা আক্রমণের কথা পড়েছিলাম, খলজি, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি, তখন আমি একটা কথা বলেছিলাম যে বাংলাতে কিছুদিনের জন্য একটা স্বাধীন খিলজি বংশই তিনি প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। সেই খিলজি বংশেরই একজন বংশধর ছিলেন আলী মার্দান। এবং যখন দিল্লির এরকম অবস্থা, সেই সময় আলী মার্দান কি করছে, স্বাধীনতা ঘোষণা করে দিচ্ছে। তো 4 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে এরা, 5 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে রাজপুতরা, এবং 6 নম্বর চ্যালেঞ্জ একটু পরেই দেখবো, সেটা হচ্ছে মঙ্গল। একটু পরে এখানেই রয়েছে চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গল। তো এরা হচ্ছে 5 নম্বর। 5 নম্বর হচ্ছে, আগেরটা কত ছিল, এটা হবে 6 নম্বর। তো টোটাল 6টা চ্যালেঞ্জ তার সামনে এসে উপস্থিত হচ্ছে এবং এই চ্যালেঞ্জগুলোকে তিনি পর পর জয় করছেন।
কিভাবে হচ্ছে? প্রথম যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে তরাইনের তৃতীয় যুদ্ধ। অলরেডি দুটো তরাইনের যুদ্ধ হয়ে গেছে। তরাইনের তৃতীয় যুদ্ধ মোস্ট ইম্পর্টেন্ট যুদ্ধ। 1215 খ্রিস্টাব্দে এই যুদ্ধে ইলদুজকে পরাজিত করা হচ্ছে। যেটা বলছিলাম, ইলদুজ কি করছে, ইলদুজ যখন পালিয়ে গেছিল সেই সময় একটা সেনাবাহিনী তৈরি করে সে ফিরে যাচ্ছে কোথায়? গজনিতে। গজনি অঞ্চলে তিনি চলে যাচ্ছেন এবং গজনি সিংহাসন দখল করছেন। আর গজনি শব্দটা বা ঘুর শব্দটার সঙ্গে তোমরা অলরেডি পরিচিত, এইখান থেকেই মেন শাসনটা চলতো। গজনির শাসক হিসাবে ইলদুজ বলছে কি, যে দেখো তোমরা দিল্লিতে যারা শাসন করছো তারা তো বেসিক্যালি গজনির আন্ডারে শাসন করছো। কুতুবুদ্দিন আইবক তো পুরোপুরি স্বাধীন ছিলেন না, তুমিও পুরোপুরি স্বাধীন নাও। তো গজনির শাসক হিসেবে আমার অধিকার রয়েছে দিল্লির ওপরে, আমি এখানে শাসন করব। এই কথা যখন তিনি বলেন তখন ইলতুৎমিশ দেখছে না এটা বিপদ। এই টাইমে আরো একটা ঘটনা ঘটে। তোমরা আগের দিন খারিজম সাম্রাজ্য, ঠিক আছে, এর কথা পড়েছিলে। খারিজম সাম্রাজ্য খুব শক্তিশালী ছিল। এসে কি করছে, এরা এসে গজনির যে জায়গাটা সেখান থেকে এই ইলদুজকে তাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ গজনিতে ইলদুজ হেরে যাচ্ছে খোয়ারিজম সাম্রাজ্যের কাছে। এরা খুব পাওয়ারফুল, খুব শক্তিশালী ছিল। আগের দিন আমরা এর কথা পড়েছিলাম। যখন গজনি জায়গাটা তার এগেন হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন সে এসে দিল্লির দিকে অগ্রসর হওয়া শুরু করে এবং বলে আমি দিল্লি দখল করব। এবং যখনই সেটা হয় তখন একটা যুদ্ধ অবশ্যম্ভাবী দিল্লির সেই সময় যিনি শাসক ইলতুৎমিশের সঙ্গে তরাইনের তৃতীয় যুদ্ধে ইলদুজকে পরাজিত করা হয়। এখান থেকে তিনি সম্পূর্ণভাবে দিল্লি দখলের যে অধিকার করার যে প্ল্যান করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন, সেটা চুরমার হয়ে যায়। 1217 খ্রিস্টাব্দে, এই ডেটটা কিন্তু মনে রাখবে, 1217 খ্রিস্টাব্দে কুবাচাকে তিনি পাঞ্জাব থেকে সরিয়ে দেন। পাঞ্জাব বলতে পাকিস্তান পাঞ্জাব, লাহোর, এই সমস্ত, এই মুলতান, এই সমস্ত অঞ্চলের গভর্নর ছিলেন তিনি। তাকে সেখান থেকে একটা ছোট যুদ্ধের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়। নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে তেমুজিন বা তৈমুর। এর সম্পর্কে আগে জেনে নিই, তারপরে রাজপুতদের এতে যাব। তেমুজিন সম্পর্কে ইম্পর্টেন্ট। তার আগে একটা ম্যাপ দেখো, আগের পেজেই রয়েছে। দেখো, দুটো ম্যাপ এখানে আমি অ্যাড করেছি, এখান থেকে বোঝার রয়েছে। এইটা হচ্ছে খোয়ারিজম সাম্রাজ্য, বিশাল বড় সাম্রাজ্য, যার কারণে এই গজনি সাম্রাজ্য এদিকে যেতে পারেনি। মনে আছে মোহাম্মদ ঘুরির কথা? এদিকে যেতে পারেনি। তখন তারা ঠিক করে যে আমরা দিল্লি, ভারতের দিকে যাব এবং এখানে সাম্রাজ্য তৈরি করব। এই দিকেই তাদের মেন প্রথমে লক্ষ্য ছিল, কিন্তু খোয়ারিজমরা সেটা হতে দেয়নি। ওকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই খোয়ারিজম সাম্রাজ্যকে পুরো তাসের ঘরের মতো ভেঙে দেয় কে? তেমুজিন বা তৈমুর, যিনি একজন মঙ্গোলিয়ান ছিলেন। যে জায়গাতে একসময় খোয়ারিজমরা শাসন করছিল সেই পুরো জায়গাটা মঙ্গলরা দখল করে। ইভেন এই সময় মঙ্গলরা ভারতের দিকেও আসার একটা সম্ভাবনা ছিল। কিভাবে সেটা আমাদের ইলতুৎমিশ প্রতিহত করেন। ব্যাপারটা কি হচ্ছে, খোয়ারিজম সাম্রাজ্যের যারা শাসক হতো তাদেরকে খোয়ারিজম শাহ বলা হতো। ওখানকার রাজা শব্দটাকে ওরা শাহ বলতো। তো খোয়ারিজম শাহের যিনি এই সময় পুত্র ছিলেন, মানে তৈমুর যখন আক্রমণ করে, তৈমুরের আক্রমণ করার পেছনে মেন কারণ হচ্ছে, তৈমুর বলছি, চেঙ্গিস খান আক্রমণ করেন এবং পুরোটা ধ্বংস করে দেন। চেঙ্গিস খান এর আক্রমণ করার পিছনে মেন কারণ হচ্ছে, বলা হয় যে চেঙ্গিস খানের যে নেতৃত্বে মঙ্গলরা ছিল, তাদের যে ব্যবসা বাণিজ্যের পথ, সেইটার মাঝখানে পড়ে যাচ্ছিল এই খোয়ারিজম সাম্রাজ্য, এবং খোয়ারিজমরা এই ব্যবসাতে বাধা দিচ্ছিল। সেই সময় চেঙ্গিস পুরো এই খোয়ারিজম সাম্রাজ্যের উপর আক্রমণ করছে, খোয়ারিজম শাহকে হত্যা করে দিচ্ছে। এবং এই সময় খোয়ারিজম শাহের যিনি পুত্র ছিলেন জালালউদ্দিন মাংবার্নি, তার উপর অ্যাটাক করা শুরু করছে। এবার জালালউদ্দিন মাংবার্নি কি করছে, যখন বুঝতে পেরেছে যে তার কাছে আর ক্ষমতা নেই একে আটকানোর জন্য, মঙ্গলদের আটকানোর মতো, জালালউদ্দিন মাংবার্নি চলে আসছে কোথায়? ভারতের দিকে। পুরো প্রপার ভারতের আজকের মেনল্যান্ডে নয়, আজকের পাকিস্তান অঞ্চলে এসে সিন্ধু নদীর ধারে বসে প্রার্থনা করতে থাকে যে দেখো ইলতুৎমিশ, তুমিও তুর্ক আমিও তুর্ক। এরা কি ছিল? তুর্কি ছিল, খোয়ারিজম সাম্রাজ্য। তো তুমিও তুর্ক আমিও তুর্ক, তো আমাকে দাও না, আশ্রয় দাও, নয়তো আমাকে মঙ্গলরা মেরে ফেলবে। মঙ্গলরা কি ছিল? মঙ্গোলিয়ান, এরা আলাদা জাতি। অ্যাকচুয়ালি এরা সেই মুসলিম ছিল না, ইসলাম ধর্মের ফলোয়ার ছিল না। তো এরা আমাকে হত্যা করে দেবে। তুমিও ইসলাম ধর্মের ফলোয়ার, তুমিও তুর্ক, আমাকে সাপোর্ট করো। কিন্তু ইলতুৎমিশ এই সময় বুঝতে পারে যদি তিনি একে সাহায্য করেন তাহলে চেঙ্গিস খান কি করবে? ভারতের দিকে আক্রমণ করবে। সেটাই হচ্ছিল। তো
সেই জন্য এই সময় খোয়ারিজম একে মাংবার্নিকে সাহায্য করেন না ইলতুৎমিশ, তাকে সোজা লাহোর থেকে ভাগিয়ে দেন, বলেন যে এখানে থাকলে আমার প্রবলেম। তো এইভাবে বলা হয় যে চেঙ্গিস খান এই কারণেই ভারতে আক্রমণ করেনি, নয়তো চেঙ্গিস খানের যদি ম্যাপ দেখো এই পুরো অংশটা তিনি দখল করেছিলেন। সব থেকে বড় সাম্রাজ্য সেই সময়, এত বড় একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, শুধু ভারতের অংশটুকুই এখানে বাদ ছিল। এর পিছনে মেন কারণই হচ্ছে এইরকম একটা কূটনৈতিক বুদ্ধি, যদিও এখানে আরো অনেক কারণ ছিল, তার মধ্যে একটা কারণ হচ্ছে এইটা। তো চেঙ্গিস খান সম্পর্কে যদি একটু জেনে নাও, 1165 সালে ইনি জন্মগ্রহণ করেন। এর অ্যাকচুয়াল নাম ছিল হচ্ছে তেমুজিন, এবং মঙ্গল এর একটা দুর্ধর্ষ জাতি, তাদের একজন ছিল, রুলার ছিল, তার পুত্র ছিলেন ইনি। এবার বলা হয় যে এনাকে সবাই আইসোলেট করে দেয়, সবাই ভাগিয়ে দেয়, তাড়িয়ে দেয়, তার বাবাকে হত্যা করে দেওয়া হয়। মানে ছোটবেলা থেকে এর উপর প্রচন্ড কষ্ট ইত্যাদি গেছিল। আলটিমেটলি তিনি যখন নিজে পাওয়ারফুল হন, এত ধ্বংস করেছেন, এত মানুষকে হত্যা করেছেন, সেটা ভাবার বাইরে। প্রচুর মানুষকে হত্যা করে, প্রচুর বড় বড় শহরকে জাস্ট পুড়িয়ে দেয়। এদের আক্রমণ এতটাই ভয়ঙ্কর ছিল যে যে জায়গায় আক্রমণ করা হতো সেই জায়গাটা পুরো ধ্বংস করে মাটিতে মিশিয়ে দেওয়া হতো, সেখানে আর কিছু পড়ে থাকতো না। তো এইরকম টাইপের আক্রমণ এরা করতো। তো চেঙ্গিস খান একটা টাইমে যার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছিল, সেইখান থেকে তিনি একটা সেনাবাহিনী দখল করেন, এবং আলটিমেটলি আজকের যে মঙ্গোলিয়া সেই পুরো অঞ্চলটা তিনি দখল করে নেন। চীন সাম্রাজ্য বহু প্রাচীন একটা সাম্রাজ্য, তাদের প্রত্যেকের ধ্বংসের পিছনে এই সময় কারণ হচ্ছে ইনি চেঙ্গিস। এই সময় চীনের যে সমস্ত রাজবংশগুলো রাজত্ব করত তাদের প্রত্যেককে ধ্বংস করে দেন ইনি। এবং বলা হয় 1227 খ্রিস্টাব্দে তার মৃত্যুর আগে অব্দি তিনি প্রায় 700টা বড় বড় শহর দখল করেছিলেন। দখল মানে সেগুলো ধ্বংস করে দিয়েছিলেন তিনি। এর পরেও মঙ্গলরা বহুদিন অব্দি ছিল, তারপরে আস্তে আস্তে এদের পাওয়ার কমে যায়। অ্যাকচুয়ালি এই যে ডিপ কালার দিয়ে যে জায়গাটা দেখতে পাচ্ছ, আজকে কাস্পিয়ান সাগর, রাশিয়ার একদম এইখান থেকে কাস্পিয়ান সাগর থেকে কোরিয়া অব্দি এই পুরো অঞ্চলটা ইনি দখল করেন, চেঙ্গিস খান দখল করেন নিজের যখন রুলার ছিলেন। তারপরের মঙ্গলরা এই অঞ্চলগুলোতে বিস্তার লাভ করে, ঠিক আছে, এই জায়গাগুলো দখল করে পরবর্তী মঙ্গলরা, ঠিক আছে। তো এত বড় একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এরা যেতে পারেনি শুধু আফ্রিকার এদিকে, ইজিপ্ট, এখানে সেই মামলুক বংশের কথা বললাম, এই মামলুক বংশই অ্যাকচুয়ালি এদেরকে হারিয়ে দেয় এইদিকে, তাই জন্য আর যেতে পারেনি। একমাত্র ইজিপ্টের মামলুক বংশ যিনি চেঙ্গিস খানকে হারাতে পেরেছিলেন, বাকি কেউ হারাতেই পারেনি। তো ইলতুৎমিশ এটা বুঝেছিলেন এরা যদি এবার এদিকে আক্রমণ করে, এই আক্রমণকে প্রতিহত করার মতো ক্ষমতা তার নেই। সবে তিনি বসছেন এবং চারিদিকে তার শত্রু, সবাই বিদ্রোহ করছে, সেই অবস্থাতে তিনি পারবেন না। সেই জন্য তিনি ডাইরেক্ট জালালউদ্দিন মাংবার্নি যিনি, তাকে ফিরিয়ে দেন। ওকে, নেক্সট যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমাদের বাংলাতে এই সময় শাসন পরিবর্তন হচ্ছে, যার নাম একটু আগে দেখলাম আলিমার্দান। আলিমার্দানের এই সময় মৃত্যু হয়ে গেছে। সেই জায়গাতে নতুন শাসক এসছেন ইওয়াজ খান, সেই তো যে খলজি তাদেরই বংশধর। বাংলা বিহার থেকে এরা স্বাধীন হয়ে যাচ্ছে। সেই সময়তে মানে বাংলা বিহার নিয়ে এরা স্বাধীনভাবে শাসন করছে। 1226-27 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ তার পুত্রকে পাঠাচ্ছেন এখানে, যার নাম ছিল হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ। এই নাসিরউদ্দিন মাহমুদ একটা সেনাবাহিনী নিয়ে যায় এবং বাংলা বিহার দখল করে। নেক্সট চ্যালেঞ্জে তিনি জয়লাভ করেন। তো পরপর যে চ্যালেঞ্জগুলো ছিল সেইগুলোতে তিনি জয়লাভ করতে করতে আস্তে আস্তে সাম্রাজ্যকে শক্ত করতে শুরু করেন। নেক্সট হচ্ছে দিল্লিতে যে সমস্ত আমির উমরাহরা বিদ্রোহ করে তাদেরকে তিনি দুর্বল করে দেন, হত্যা করেন অনেককে। এবং একটু পরে দেখবো 40 চক্র বন্দেগানি চাইলগান তিনি প্রতিষ্ঠা করবেন। সেটার মাধ্যমেও তিনি যে এরা ছিল আমির উমরাও তাদেরকে হাতে নিয়ে আসতে পেরেছিলেন। যাই হোক, সেইভাবে করেন। এবার নেক্সট যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে রাজপুত। এই জায়গাতে তাকে গিয়ে একটু প্রবলেমে পড়তে হয়। এই সময়তে প্রথম যে অভিযান সেটা হচ্ছে রণথম্বরে তিনি 1226 খ্রিস্টাব্দে আক্রমণ করেন, সেখানে তিনি জয়লাভ করেন মোটামুটি। পরের যে আক্রমণ সেটা হচ্ছে মেওয়ার আক্রমণ। এই আক্রমণে তিনি গিয়ে প্রবলেমে পড়েন। সেই সময় মেওয়ারের রাজধানী ছিল হচ্ছে নাগদা বলে একটা জায়গা। মেওয়ার যখন আক্রমণ করেন তখন তাকে পরাজয় স্বীকার করতে হয়। এবার কি হয়েছিল, মেওয়ারের যিনি রুলার ছিলেন তাকে সাহায্য করতে এগিয়ে আসে গুজরাটের চালুক্যরা। মনে আছে সোলাঙ্কি ডাইনেস্টি বা চালুক্য, এরা খুব পাওয়ারফুল ছিল। এর আগে ঘুরিকে পরাজিত করেছে, এর আগে তারা
কুতুবুদ্দিন আইবককে পরাজিত করেছে। ইলতুৎমিশ যখন আক্রমণ করতে যায় তখন মেওয়ার এর সাপোর্টে এরা চলে আসে, গুজরাটের চালুক্যরা, এবং এই যে জোট তাদের কাছে ইলতুৎমিশ হেরে যান, তার সেনাবাহিনী হেরে যান। ইলতুৎমিশ নিজে যাননি, কিন্তু তার সেনাবাহিনী হেরে যায়। এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য এবার তিনি গুজরাটের উদ্দেশ্যে রওনা হন, তার সেনাবাহিনীকে গুজরাটের উদ্দেশ্যে পাঠান। চালুক্যদের বিরুদ্ধে তার একটা লড়াই হয়, এই লড়াইতে তাকে ব্যাপক ক্ষয়ক্ষতির মোকাবিলা করতে হয়। তো সেই কারণে আমি একটু আগে যে ম্যাপটা দেখালাম সেখানে দেখবে যে গুজরাট অঞ্চলটা তার সাম্রাজ্যভুক্ত ছিল না, তিনি সেখানে আক্রমণ করেছিলেন কিন্তু সেই জায়গাটা দখল করতে পারেননি। কিন্তু যাই হোক, একটা জিনিস এখানে হয় যে রাজপুতদের যে জোটটা তৈরি হচ্ছিল আলটিমেটলি সেটা আর হয়নি। এইখানেই জোটের সম্ভাবনা সমস্ত কিছু শেষ হয়, কারণ এরাও দুর্বল হয়ে পড়ে, যুদ্ধ মানে দুই পক্ষই দুর্বল হবে। তো এইখানে এরা যে জোটটা তৈরি করছিল, একে একে স্বাধীন হচ্ছিল, সেই জায়গাটা কিছুটা হলেও তিনি প্রতিহত করেন, পুরোপুরি নয়। গুজরাট তিনি দখল করতে পারেননি। নেক্সট এবার তিনি শাসন ব্যবস্থাতে মন দেন। যখন দেখেন যে মোটামুটি সমস্ত সেটেল হয়েছে, আমার কাছে যে চ্যালেঞ্জগুলো ছিল এক এক করে আমি ধ্বংস করেছি, তখন তিনি শাসন ব্যবস্থাতে মন দেন এবং তার প্রবর্তিত যে শাসন ব্যবস্থাটা সেটা বহুদিন অবধি চলবে। আবার আমরা গিয়ে দেখবো একটু চেঞ্জ হবে, কার সময় গিয়ে বলবনের সময় একটু চেঞ্জ হবে, মেন চেঞ্জটা আবার কি হবে আলাউদ্দিন খিলজির সময়। তো সেই জন্য এনাকে এই পুরো সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি প্রথম যে ব্যবস্থাটা শুরু করেন সেটা হচ্ছে ইকতা ব্যবস্থা। এবারে ইকতা ব্যবস্থাটা কি জিনিস? ইকতা ব্যবস্থা হচ্ছে যতটা অঞ্চল এর আন্ডারে রয়েছে, ইলতুৎমিশের আন্ডারে রয়েছে, সেইগুলোকে তিনি একাধিক ভাগে বিভক্ত করে দেন, ছোট ছোট ভাগে বিভক্ত করে দেন, এবং সেখানে এক একজন তুর্ক ব্যক্তিকে সেই জায়গাগুলোর দায়িত্ব দিয়ে দেন যে এই অঞ্চলটাতে তুমি দেখাশোনা করবে, এই জায়গাটা তুমি দেখাশোনা করবে। কিন্তু এদের হাতে কি কি থাকছে, পাওয়ার থাকছে। প্রথম হচ্ছে এই অঞ্চলের আইন শৃঙ্খলা এরা করবে, দেখভাল করবে, আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার এরা দেখভাল করবে। সেকেন্ড হচ্ছে এদেরকে স্যালারি দেওয়া হবে না, কিন্তু এরা ট্যাক্স কালেক্ট করতে পারবে। এইটুকু অঞ্চল, যে এইটুকু অঞ্চলের যিনি ইকতাদার তিনি কি করছেন, এইটুকু অঞ্চল থেকে ট্যাক্স কালেক্ট করবেন, সেই ট্যাক্সের কিছুটা টাকা নিজের জন্য রেখে দেবে, বাকি টাকাটা সে পাঠিয়ে দেবে সুলতানের কাছে। তো এদের মাস মাইনে নেই, এদেরকে মাইনে দেওয়া হচ্ছে না, কিন্তু ট্যাক্সের একটা অংশ এদেরকে দেওয়া হচ্ছে। 3 নম্বর কাজ হচ্ছে এদের আন্ডারে কিছু সেনাবাহিনী, কিছু ঘোড়া রাখা হচ্ছে, তাদের দেখভাল করার টাকাও এই ট্যাক্সের টাকা থেকেই তারা পাচ্ছেন। এই সেনা দেখভাল করার টাকা এবং নিজেদের খরচ এইটা কেটে নিয়ে বাকি টাকাটা ইলতুৎমিশকে পাঠিয়ে দেবে। যখন দরকার হবে, ইলতুৎমিশ যখন যুদ্ধ করতে যাবে, এই সেনাবাহিনী থেকে সৈন্য যাবে ইলতুৎমিশের মেন যে সেনাবাহিনী তাতে যোগ দেবে। মানে সেই সেনাবাহিনীটা এইভাবে তৈরি হতো, ইলতুৎমিশের যে সেনাবাহিনী সেইভাবে তৈরি হতো। তো এই যে ব্যবস্থাটা, এইটাকে বলা হচ্ছে ইকতা ব্যবস্থা। তো বেসিক্যালি 3টে জিনিস এদের হাতে থাকতো, ইকতাদারদের হাতে, এবং এরা যুদ্ধের সময়তে সৈন্য দিয়ে সাহায্য করতো। তো এই ব্যবস্থাটা শুরু করে যাচ্ছেন কে? ইলতুৎমিশ। এবং এই ব্যবস্থাটা বহুদিন ধরে চলবে, আকবরের সময় অব্দি চলবে। তোমরা আকবরের মনসবদারি ব্যবস্থা পড়েছো, সেটা আর কিছুই নয়, মানে পড়েছো বলতে পড়বে কিছুদিনের মধ্যে মনসবদারি ব্যবস্থা। তো আকবরের মনসবদারি ব্যবস্থা যখন পড়াবো তখন দেখবে যে ওই ব্যবস্থাটা এই ব্যবস্থাটার মধ্যে বিশেষ কিছু তফাৎ নেই। তো ইকতা ব্যবস্থা যেটা এখন থেকে শুরু হচ্ছে সেটাই পরবর্তীকালে মনসবদারি ব্যবস্থাতে পরিবর্তন হয়, এবং যতদিন অব্দি মুঘলরা শাসন করে ততদিন অব্দি এই ব্যবস্থাটা চলে। তো বহু দিন ধরে এই ব্যবস্থাটা চলে। নেক্সট হচ্ছে বন্দেগান ই চেহেলগান। এই ব্যাপারটা কি? তুর্কি আমিরদের একটা দল, টোটাল 40 জন সম্ভ্রান্ত তুর্ক ব্যক্তিকে নিয়ে একটা দল, এবং তারা কি করবে? সুলতানকে শাসন করাতে সাহায্য করবে। যেহেতু সবাই এখানে তুর্ক হতো, সেই জন্য এটাকে তুর্কান চাহেলগান বা তুর্কানি চাহেলগানিও বলা হতো। বন্দেগানি চাহেলগানি বা তুর্কানি চাহেলগানি বা 40 চক্র এটার নাম। তো প্রথমে তো এটা তৈরি করা খুব একটা ভালো কাজ ছিল। ইলতুৎমিশ একজন পাওয়ারফুল রুলার ছিলেন, তাকে শাসন করার সাহায্য করার জন্য এদেরকে মোতায়েন করা হয়, এরা ভালোভাবে শাসন করতে থাকে, এবং এরা হোমরা চোমরা ব্যক্তি, সমাজের সব থেকে সেই সময় তুর্কদের আলাদা ছিল যে আমরা তুর্ক, এরকম একটা ব্যাপার ছিল। তাদেরও সব থেকে 40 জন যে টপ অফিসিয়াল বা টপ ব্যক্তি, তাদেরকে নিয়ে এই দলটা তৈরি হতো। প্রবলেমটা হয়ে যায় এর পরের যারা রুলার, ইলতুৎমিশের পরের যারা রুলার আপ টু বলবান, তারা প্রত্যেকেই দুর্বল ছিল। রাজিয়া সুলতানকে বাদ দিচ্ছি, কিন্তু বাকিরা দুর্বল ছিল, যার ফলে কি হচ্ছে এই তুর্কানি চাহেলগানি পাওয়ারফুল হয়ে যাচ্ছে সুলতানের থেকে।
ইভেন বলবানও প্রথম জীবনে এই বন্দেগানি চায়েলগান বা তুর্কানি চায়েলগানেরই একজন মেম্বার ছিলেন। তিনি সেখান থেকে গিয়ে যখন শাসন করবেন তখন তিনি গিয়ে সম্পূর্ণ এই ব্যবস্থাটাই ধ্বংস করে দেবেন, কারণ তিনি একজন পাওয়ারফুল রুলার ছিলেন। তিনি বুঝেছিলেন যে এই ব্যবস্থাটা যদি থাকে সুলতানের হাতে কোনোদিনই পাওয়ার থাকবে না। তো তুর্কানি চায়েলগানি এই ব্যবস্থাটা ইলতুৎমিশের সময় শুরু হয়, বা বন্দেগানি চায়েলগানি। ইনি একটা ফেমাস কাজ করেন। বাগদাদে এই সময়ে যিনি খলিফা, আব্বাসিড খলিফা, আমরা খলিফা সম্পর্কে দেখেছিলাম যে একটা টাইমে গিয়ে খলিফাদের পাওয়ার কমে যায়, তারা শুধুমাত্র ধর্মীয় প্রধান হিসেবে থেকে যায় এবং তাদের কাজ হয়ে যায় কি বিভিন্ন জায়গার যারা স্বাধীন শাসক তাদেরকে সুলতান উপাধি দেওয়া। এই সময়তে ইলতুৎমিশ কি করছে, 1229 খ্রিস্টাব্দে বাগদাদের এই সময় যিনি কারেন্ট খলিফা তার নাম হচ্ছে আল মাস্তুর বিল্লাহ। নাম নাও মনে রাখতে পারো, ঠিক আছে, জাস্ট আল মাস্তুর বিল্লাহ এনার কাছে চিঠি পাঠান যে আমাকে আপনি স্বীকার করুন অ্যাজ এ সুলতান। তো এইরকম একটা এ নিয়ে তার দূত যায় এবং এই বাগদাদের যিনি এখন খলিফা তিনি মনসুর দিয়ে দেন। মনসুর মানে একটা মর্যাদা, স্বীকৃতি যে ঠিক আছে তুমি আজ থেকে সুলতান। তো এই কাজটা প্রথমবার কোন সুলতান করছে, ভারতের কোন সুলতান ফার্স্ট টাইম করছে, বাগদাদের খলিফার থেকে বা খলিফার কাছ থেকে স্বীকৃতি পত্র নিয়ে আসছে। এবং কোন খলিফা? আব্বাসি খলিফা, এটা মনে রাখবে, নাম নাও মনে রাখতে পারো। তো এইরকম কাজ তিনি করছেন। নেক্সট ইম্পর্টেন্ট কাজ বললাম না প্রত্যেকটা ব্যবস্থায়। আচ্ছা, এই ব্যবস্থাটা এইটা করার পিছনে মেন কারণ হচ্ছে দেখো খলিফা হচ্ছে মুসলিম ধর্মে, ইসলাম ধর্মে সবার উপরে, তার কাছ থেকে স্বীকৃতি নেওয়া যে আমি এনার আন্ডারে রয়েছে। এবার এদিকে দেখো ইনি তো আর যাই হোক যতই পাওয়ারফুল হোক দাস ছিলেন, তো তাকে সেই আমির উমরাওরাও সেইভাবে প্রথমে বলতো। তো সেই সমস্ত কিছুর থেকে একটা মর্যাদা বৃদ্ধি করার জন্য এইটা নেওয়া অ্যাকচুয়ালি, এবং এই জিনিসটাকে অনেকে কপি করবে, এরপরে অনেকজন এইরকম কাজ করবে। যাই হোক, নেক্সট কাজ হচ্ছে মুদ্রা জারি করা। কুতুবউদ্দিন আইবক কোনো মুদ্রা জারি করেননি ভারতে। ফার্স্ট টাইম আরবি মুদ্রা ভারতে চালু হচ্ছে এই সময়। দুটো মুদ্রা তিনি চালু করছেন, একটা রৌপ্য মুদ্রা যেটার নাম হচ্ছে টঙ্কা এবং তামার মুদ্রা যেটার নাম হচ্ছে জিতাল। এই দুটো তৈরি করছেন ইলতুৎমিশ, মানে শুরু করছেন ইলতুৎমিশ। এখান থেকে সেই জন্য একটা কোশ্চেন করা হয়, ভারতে প্রথম প্রপার আরবি ভাষাতে আরবি মুদ্রা কে চালু করেন? সেটা হচ্ছে ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবক পুরনো যে মুদ্রা চলতো এইখানে সেইটাই চালাতেন। কোন মুদ্রা? যেরকম সংস্কৃতে লেখা থাকতো দেখেছিলাম খুড়ির সময়, সেই রকম মুদ্রা, লক্ষ্মী দেবীর ছবি, সেই রকম মুদ্রাই চালাতেন। ইনি এসে প্রথমবার এরকম একটা মুদ্রা চালু করছেন। এটা হচ্ছে ইলতুৎমিশের সমাধি। সেটা কোথায় অবস্থিত? দিল্লির কুতুব মিনার কমপ্লেক্সে এটা অবস্থিত। 1236 খ্রিস্টাব্দে ইনি মারা যান এবং এনার সমাধি এখানে আজও তোমরা গেলে দেখতে পাবে। এনাকে বলা হয় সমাধি ভবন নির্মাণের জনক, কারণ তিনি দিল্লিতে একটা সমাধি ক্ষেত্র তৈরি করেন যেটাকে টোম বলা হয় বা ইংরেজিতে, সেটা হচ্ছে সুলতানগড়ি। অ্যাকচুয়ালি তাজমহল কি? তাজমহল একটা টোম, মানে সমাধি ভবনই। মমতাজের সমাধি এবং এর সমাধিও রয়েছে, শাহজাহানের সমাধিও সেখানে রয়েছে। ওটা একটা সমাধি ভবন। এবং ভারতে কেন পৃথিবীতে যত সমাধি ভবন রয়েছে তার মধ্যে সব থেকে ফেমাস, সব থেকে কি বলবো সুন্দর হচ্ছে তাজমহল। তো এই যে প্রথাটা সমাধি ভবন তৈরি করা, সেটাই শুরু করছে ভারতে ইলতুৎমিশ, এবং এই সুলতানগড়ি মকবরা তিনি তৈরি করেন। এটা হচ্ছে সুলতানগড়ি মকবরা। এনার যিনি পুত্র ছিলেন, সব থেকে যোগ্য পুত্র, কেন তিনি গিয়ে সুলতানা রাজিয়াকে ফাইনালি তার উত্তরাধিকার মনোনীত করেন? কারণ এনার একজন পুত্র ছিল যার নাম নাসিরউদ্দিন মাহমুদ। ঠিক আছে, নাসিরউদ্দিন মাহমুদ। ইনি খুব যোগ্য ছিলেন, কিন্তু ইনি অল্প বয়সে মারা যান। তার সমাধির, তার স্মৃতির উদ্দেশ্যে এটা তৈরি করেন সুলতানগড়ি মকবরা, যেটাও দিল্লিতে অবস্থিত। এটা তিনি তৈরি করছেন। ওকে, কুতুব মিনারের নির্মাণ কাজ সম্পূর্ণ করছে। কুতুব মিনারের প্রথম যে তলাটা সেটা তৈরি করার সময়তেই মারা যান কুতুবউদ্দিন আইবক, এবং কুতুব মিনারকে সম্পূর্ণ করেন হচ্ছে ইলতুৎমিশ। এইখানেও একটা টেকনিক্যাল কথা রয়েছে, সেটা হচ্ছে থাকে, আজকে অনেক কিছু হয়ে যাচ্ছে, আমি এটা আলাদা করে বললামই, ডিসকাস করবো সেখানে। তো কুতুব মিনার কমপ্লিট করছে, নির্মাণ কাজ সম্পূর্ণ করছেন হচ্ছে
ইলতুৎমিশ। ঠিক আছে, মিনাজুস সিরাজের রচয়িতা মিনাজুস সিরাজের বলছি, তাবাকাত-ই-নাসিরির রচয়িতা মিনাজুস সিরাজ, ইনি এনার সভাতেও ছিলেন। পরবর্তীকালে ইনি রাজিয়ার, এখানে আসছি পরে, এনার অন্যান্য যে নির্মাণগুলো সেগুলো সম্পর্কে একটু জেনে নিই। এইখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে আতারকিন কা দরওয়াজা। ঠিক আছে, আতারকিন কা দরওয়াজা মানে একটা দরজা। এটা রাজস্থানের নাগড়ে অবস্থিত, নাগড় বলে একটা জায়গা রয়েছে, সেখানে অবস্থিত রাজস্থানের। এটার বিশেষত্ব কি? প্রথম কথা, এটা ইলতুৎমিশ তৈরি করেন। সেকেন্ড বিশেষত্ব, এটার থেকে ইন্সপায়ার্ড হয়ে পরবর্তীকালে আকবর একটা বিখ্যাত দরওয়াজা বানান যার নাম হচ্ছে বুলন্দ দরওয়াজা। বুলন্দ দরওয়াজা অ্যাকচুয়ালি এটাকেই কপি করা হয়েছে, মানে কপি বলতে এটার থেকে ইন্সপায়ার্ড হয়েছে। নেক্সট হচ্ছে জামা মসজিদ বা গ্রেট মস্ক অফ বাদায়ু। বাদায়ু কোথায় অবস্থিত? উত্তর প্রদেশে অবস্থিত। এখানে তিনি এটা তৈরি করেন, মানে এখনো রয়েছে এটা অবশ্যই। জামা মসজিদ ভারতে একাধিক তৈরি হয়েছে, তো বাদায়ুনে যেটা অবস্থিত বা উত্তরপ্রদেশের বাদায়ুনে যেটা অবস্থিত সেটা তৈরি করছেন ইলতুৎমিশ। নেক্সট এটা যেটা দেখতে পাচ্ছ সেটার নাম হচ্ছে গন্ডক কি বাউলি। আমি যখন রাজপুতদের সম্পর্কে পড়াচ্ছিলাম সেইখানে একটা জিনিস আলোচনা করেছিলাম, রানী কি ভাব, সেইটারই মতো একটা জিনিস তৈরি করছে ইলতুৎমিশ, যার নাম হচ্ছে গন্ডক কি বাউলি। এটা অবস্থিত দিল্লিতে। দিল্লির কোথায়? মেহরুলিতে। তো মেহরুলিতে গেলে একাধিক জিনিস তোমরা দেখতে পাবে, কুতুব মিনার সমস্ত কিছু এই মেহরুলিতে অবস্থিত। ওকে, নেক্সট হচ্ছে তিনি যখন মারা যান, রাজিয়াকে তার উত্তরসূরি বানিয়ে যান। উত্তরসূরি মানে পরবর্তী শাসক। কারণ তার মনে হয়েছিল তার যে বাকি পুত্ররা রয়েছে তারা খুব একটা নয়, শক্তিশালী বা যোগ্য নয়, কিন্তু রাজিয়া নো ডাউট একজন যোগ্য ব্যক্তি ছিলেন, মানে যোগ্য মহিলা ছিলেন। তাকে তিনি নিযুক্ত করে যান তার উত্তরসূরি হিসেবে। কিন্তু সেই সময়ের সমাজ এই জিনিসটাকে মেনে নেয়নি, তাই নিয়ে প্রবলেম হবে, যেটা আমাদের নেক্সট ক্লাসের আলোচ্য বিষয়। যাই হোক, এই জিনিসটাও সেই সময়ের ভিত্তিতে একটা অন্যরকম কাজ ইলতুৎমিশ করে গেছিলেন। তো এই হচ্ছে আজকের টপিক। যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো। যদি তোমরা এই চ্যানেলে নতুন হও, সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও, তাহলে এখানে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এই চ্যানেলের সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়াও ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হতে পারো, আমাকে মেসেজ করতে পারো এখানে। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। দাস বংশের বাকি রুলারদের সম্পর্কে আমরা পড়বো নেক্সট দিনের ক্লাসে। এই ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ।